হ্যালো ভিউয়ার্স, চেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এবং পাশাপাশি তোমরা যারা 5th সেমিস্টারে জেনারেল বা পাশে পড়ছো, তোমাদের যে ডিএসসি A2 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, পাশাপাশি তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে 3rd ইয়ার বিডিপি কোর্সে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারগুলির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবার পরীক্ষার জন্য ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন, এই সন্ত্রাসের শাসনের মূল্যায়ন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, এবং আলোচনার শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। অনার্সের ক্ষেত্রে 10 নম্বর এবং পাস বা জেনারেলের ক্ষেত্রে 20 নম্বরের জন্য এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। সে প্রসঙ্গে যাওয়ার আগে বোর্ডে কি লেখা আছে একবার দেখে নিই। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রে 5th সেমিস্টার সিসি 11 অনার্সের ক্ষেত্রে এবং পাশের ক্ষেত্রে ডিএসসি A2, এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য সিসি 11 সেম জিনিস থাকছে। এখানে প্রশ্ন হচ্ছে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের মূল্যায়ন করো। এটা 10 নম্বর অনার্সের এবং 20 নম্বর জেনারেলদের ক্ষেত্রে। তাই এখানে ফ্রান্সের সন্ত্রাস, ফ্রান্সে তো জানি আমরা ফরাসি বিপ্লব হয়েছিল, সেখানে সন্ত্রাস কি করে এলো? ফরাসি বিপ্লবের পরবর্তীকালে যখন বিপ্লবী নেতৃবৃন্দ ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, সেই সময়ে একটা শাসন হয়, এই সন্ত্রাসের শাসন একটা জরুরিকালীন, একটি আপদকালীন এই শাসন ব্যবস্থা। যেমন ভারতবর্ষে রাষ্ট্রপতি শাসন হয়, যে একটা জরুরি ভিত্তিক একটা শাসন ব্যবস্থা যেমন রাষ্ট্রপতি জারি করেন, ঠিক ফ্রান্সের ক্ষেত্রেও সেই রকমটাই হয়েছিল। ফ্রান্সের নানা কারণে ফ্রান্সের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল বিপ্লব পরবর্তীকালে। সেই জন্য বিপ্লবকে রক্ষা করার জন্য এই বিপ্লবী নেতৃবৃন্দরা এই সন্ত্রাসের শাসন বা একটা জরুরিকালীন, একটা আপদকালীন, একটা যুদ্ধকালীন তৎপরতায় তারা একটা বিশেষ ধরনের শাসন ব্যবস্থা চালু করে, যার নাম সন্ত্রাসের শাসন। এই শাসন ব্যবস্থা চলে 2রা জুন 1793 থেকে 27 জুলাই 1794, মানে প্রায় 13 মাস ফ্রান্সের বুকে এই সন্ত্রাসের শাসন চলেছিল। কিন্তু কেন চলেছিল এই সন্ত্রাসের শাসন? তার যে কারণ, দেখো প্রথমেই আমরা আলোচনা করব কারণ নিয়ে। কারণ বলতে এখানে প্রথম যে কারণটা রয়েছে, দেখো বৈদেশিক আক্রমণ। দেখো, ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের রাজাকে হটিয়ে দেওয়া হয়, ফলে পার্শ্ববর্তী যেসব দেশগুলো রয়েছে ফ্রান্সের, যেমন ইংল্যান্ড পাশে রয়েছে, জার্মানি, অস্ট্রিয়া, প্রাশিয়া, এরকম বিভিন্ন দেশের রাজারা তারা ফরাসি রাজাকে বাঁচানোর জন্য বা তাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য তারা একটা জোট তৈরি করে ফ্রান্সের বিরুদ্ধে। প্রথম শক্তি জোট 1793-তে তৈরি হয়। এই শক্তি জোটের যে সেনাবাহিনী, সে ফ্রান্সের দিকে এগিয়ে আসতে থাকে, এবং ফ্রান্সের রাজধানী প্যারিসের থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই সেনাবাহিনী পৌঁছে যায়। অর্থাৎ বৈদেশিক আক্রমণের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয় ফ্রান্সে। এই সময় যে ফরাসি সেনাবাহিনী, সে বারে পরাজিত হতে থাকে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে। এছাড়া ফ্রান্সের যে প্রধান সেনাপতি ছিলেন, তিনি বিশ্বাসঘাতকতা করে প্রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন, অর্থাৎ বিপ্লবী ফ্রান্সের বিরুদ্ধে চলে যান। ফলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ফরাসি বিপ্লবের পরে যে আদর্শ সমাজে প্রতিষ্ঠিত হয়, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সেই আদর্শ আর টিকে থাকবে কিনা, ফরাসি বিপ্লবকে বাঁচিয়ে রাখা যাবে কিনা, এটা একটা বড় সমস্যা, একটা বড় প্রশ্ন দেখা দেয়। ঠিক এই সময় আরেকটি কারণ দেখো রয়েছে আভ্যন্তরীণ পরিস্থিতি। তা ফ্রান্সের আভ্যন্তরীণ পরিস্থিতি এই সময় যথেষ্ট খারাপ হয়ে যায়, কারণ ফ্রান্সের বিভিন্ন প্রদেশে, প্রায় 83টি প্রদেশ ছিল ফ্রান্সে, যাকে ডিপার্টমেন্ট বলা হয়। এই প্রদেশগুলির মধ্যে প্রায় 40টির বেশি প্রদেশে, যেমন লা ভেন্ডি, বর্দো, তুলো, মার্সাই, এরকম বিভিন্ন প্রদেশে যারা রাজতন্ত্রের সমর্থক, অর্থাৎ রাজার যারা সমর্থক, আরেকদিকে রয়েছে বিপ্লবের সমর্থক, এই দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে সংঘর্ষ শুরু হয়, বিভিন্ন জায়গায় দাঙ্গা শুরু হয়। এই সময় ফ্রান্সের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বহুল পরিমাণে বৃদ্ধি পায়, মহার্ঘ হয়ে যায়, রুটির জন্য দাঙ্গা শুরু হয়। এই সুযোগ নিয়ে যে দেশের যারা মজুদদারি, কালোবাজারি করে, যারা ফাটকাবাজ, তারা ফ্রান্সকে স্বর্গরাজ্যে পরিণত করে। দেশের মধ্যে কেউ আর আইন মানতে চায় না, কেউ সরকারি কর প্রদান করে না,
সেনাবাহিনীতে কেউ যোগদান করতে চায় না। দেশের ভিতরে রাজা না থাকলে বা প্রশাসক না থাকলে দেশের জনগণের ভিতরে যেমনটা হয়, ফ্রান্সে কিন্তু সেই সময় সেই পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ ফ্রান্স একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে এসে পড়ে। তখন ফ্রান্সের যারা বিপ্লবী নেতৃবৃন্দ তারা চিন্তা ভাবনা করেন যে এই পরিস্থিতিতে ফ্রান্সকে কিভাবে রক্ষা করা যায়। সেই প্রয়োজনের তাগিদ থেকে তারা উপলব্ধি করেন যে এই মুহূর্তে একটা বিশেষ ধরনের শাসন ব্যবস্থা জারি করতে হবে, এবং সেই শাসন ব্যবস্থা তারা চালু করেন যার নাম হয় সন্ত্রাসের শাসন। অর্থাৎ এমন একটা শাসন চালু হবে, এমন একটা ভয় ভীতিমূলক শাসন চালু হবে যার ভয়েতে যারা বিপ্লবের বিরোধী, যারা দেশে বিশৃঙ্খলা তৈরি করছে, তারা যেন ভয় পায়, তারা যেন আইন মানে, তারা যেন সরকারকে কর প্রদান করে, দেশে যাতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। এই কারণেই এই শাসন ব্যবস্থাকে বলা হয় সন্ত্রাসের শাসন। কারণ এই শাসন দেশের মধ্যে সন্ত্রাস তৈরি করে, একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করে। যারাই বিপ্লবের বিরোধী তাদেরকে শনাক্ত করে তাদেরকে হত্যা করা হয়। ফলে দেশের মধ্যে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল তার অনেকটার অবসান ঘটে। এই সন্ত্রাসের শাসন 13 মাস চলে, 2রা জুন 1793 থেকে 27 জুলাই 1794। এই অভ্যন্তরীণ পরিস্থিতি এবং বৈদেশিক আক্রমণ, এই দুটি কারণের ফলে শুরু হয় সন্ত্রাসের শাসন। সন্ত্রাসের শাসনের সময়সীমা বললাম। এবার দেখো যে সন্ত্রাসের বিভিন্ন সংগঠন, সন্ত্রাসটা কারা পরিচালনা করবে। এই যে বিশেষ ধরনের শাসনের কথা বলছি, এই শাসন কারা পরিচালনা করবে। ফ্রান্সে এই সময় দুটি রাজনৈতিক দল ছিল, একটা জ্যাকোবিন দল, আরেকটি ছিল জিরোন্ডিন দল। এখন জ্যাকোবিন এবং জিরোন্ডিনদের মধ্যে মতানৈক্য ঘটে বিভিন্ন কারণে, এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষ যাদেরকে আমরা বলি সাকুলেত, এই সাকুলেত শ্রেণী যারা সংখ্যায় সব থেকে বেশি, তৃতীয় শ্রেণীর মধ্যে যারা দরিদ্র কৃষক, শ্রমিক, ভবঘুরে চালচুলোহীন মানুষ, তাদেরকে আমরা বলি সাকুলেত ফরাসি ভাষায়। এই সাকুলেতদের সমর্থন নিয়ে জ্যাকোবিন দল এই সন্ত্রাসের শাসন পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করে। এবং এই দলের বিভিন্ন নেতা ছিলেন, কয়েকজন নেতার নাম যেমন বলছি দেখো, হিবার্ট, দাতো, রোবস্পিয়র, ল্যাসার কার্নো, ফুসে, শার্লট কোর্দে। এরা ছিলেন সেই সময় জ্যাকোবিন দলের নেতা। এই নেতারা এই বিশেষ ধরনের শাসন অর্থাৎ সন্ত্রাসের শাসন পরিচালনা করেন। তবে এই শাসন ব্যবস্থার প্রধান কেন্দ্রীয় চরিত্র ছিল কিন্তু রোবস্পিয়র। তিনি সমস্ত ক্ষমতা নিজের হাতে নেন, নিজেই এই শাসন ব্যবস্থার পরিচালনা করেন। তিনি হয়ে ওঠেন সন্ত্রাসের নায়ক। এখন এই সন্ত্রাসটা সারা দেশব্যাপী চালাতে গেলে কিছু সংগঠনের প্রয়োজন। সেই সংগঠনের ভিতর দিয়ে এই শাসনটা পরিচালনা করা হয়েছিল। এই সংগঠনগুলো কি? 5টি সংগঠন আছে এখানে দেখো। প্রথমে রয়েছে 1 নম্বর সংগঠন গণ নিরাপত্তা সমিতি। গণ নিরাপত্তা সমিতি, যাকে ইংরেজিতে বলা হয় পাবলিক সেফটি কমিটি। এই কমিটি তৈরি করা হয়, এবং এই কমিটির কাজ কি না, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। এবং এই সন্ত্রাসের শাসনের যে মূল ক্ষমতা, সেই ক্ষমতা ছিল এই গণ নিরাপত্তা কমিটি বা পাবলিক সেফটি কমিটি, যে কমিটির চেয়ারম্যান বা হেড ছিলেন রোবস্পিয়ার। এই কমিটি দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছিল, এবং দেশের যে মানুষের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার মানে কিভাবে দেওয়া যায় সেটা তারা ভাবতো। এছাড়া সমস্ত সন্ত্রাসের শাসনটাকে কিভাবে পরিচালনা করা যায় তার যে নীতি, সেই নীতিকে তারা নির্ধারণ করেছিল এই গণ নিরাপত্তা সমিতি বা পাবলিক সেফটি কমিটি। এরপরে দেখো রয়েছে সাধারণ নিরাপত্তা সমিতি অর্থাৎ জেনারেল পাবলিক সেফটি কমিটি। জেনারেল সাধারণ নিরাপত্তা সমিতি, এই সমিতির কাজ কি না, নিয়মানুবর্তিতা ঠিক করে দেওয়া, নিয়ম ঠিক করে দেওয়া, দেশের মধ্যে আইন কানুন তৈরি করা, দেশের যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রধান দায়িত্ব ছিল এই সাধারণ নিরাপত্তা সমিতি। এছাড়া পুলিশ বিভাগ, যে পুলিশকে দিয়ে দেশের মধ্যে সন্ত্রাস চালানো হয়েছিল, সেই পুলিশকে নিয়ন্ত্রণ করেছিল, পুলিশ বিভাগকে নিয়ন্ত্রণ করেছিল এই সাধারণ নিরাপত্তা সমিতি। এরপরে দেখো সন্দেহের আইন, 3 নম্বর যে সমিতি, সেটি হচ্ছে সন্দেহের আইন। সন্দেহের আইনের মাধ্যমে
যারা বিপ্লবের বিরোধী, অর্থাৎ ফরাসি বিপ্লবের যারা বিরোধী, যারা রাজার সমর্থক, তাদেরকে চিহ্নিত করা, সন্দেহের আইনের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে এনে বিপ্লবী বিচারালয়ে নিয়ে আসা। একটা বিচারালয় তৈরি হয়, বিপ্লবী বিচারালয়। সেই বিচারালয়ে এনে তাকে বিচার করা হয় এবং কোনো তথ্য প্রমাণ ছাড়াই তার বিচার হবে। শুধুমাত্র সন্দেহের বশে তাকে বিচার করা হবে এবং এই বিচার ছিল একটা প্রহসন, একটা হাস্যকর প্রহসন। এবং এই বিচারালয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মৃত্যুদণ্ড দেওয়ার পরে তাকে আনা হবে পঞ্চম যে সমিতি বা বিভাগ রয়েছে, বিপ্লবের বদ্ধভূমি। বিপ্লবের বদ্ধভূমি, যে ভূমিতে মানুষকে হত্যা করা হবে। অর্থাৎ এই বিচারালয়ে যিনি যার বিচার হলো, তাকে দোষী সাব্যস্ত করে তার প্রাণদণ্ড দেওয়া হচ্ছে। তারপরে তাকে আনা হচ্ছে এই বিপ্লবের বদ্ধভূমিতে। এই বিপ্লবের বদ্ধভূমিতে এনে তার শিরচ্ছেদ অর্থাৎ গলা কেটে দেওয়া হচ্ছে একটা বিশেষ যন্ত্রের সাহায্যে। ফ্রান্সে ডাক্তার গিলোটিন বলে এক ব্যক্তি একটা গলা কাটার যন্ত্র আবিষ্কার করেছিলেন। গলা পেতে রাখতে হবে, উপর থেকে একটা ধারালো লোহার পাত এসে গলাটাকে ভাগ করে দিয়ে যাবে, বলি দেওয়ার মতো। এই ডক্টর গিলোটিনের আবিষ্কৃত এই গিলোটিন যন্ত্রের সাহায্যে এই বিপ্লব বিরোধী সন্দেহের বশে যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে এখানে গলা কেটে শিরচ্ছেদ করে তাদেরকে হত্যা করা হচ্ছে। এইভাবে এই পাঁচটি সংগঠন, অর্থাৎ গণনিরাপত্তা সমিতি, সাধারণ নিরাপত্তা সমিতি, সন্দেহের আইন, বিপ্লবী বিচারালয় এবং বিপ্লবের বদ্ধভূমি, এই পাঁচটি সংগঠনের মাধ্যমে এই সন্ত্রাসের শাসন ফ্রান্সে প্রচলিত হয়েছিল। এরপরে দেখো সন্ত্রাসের ইতিহাস। সন্ত্রাসের ইতিহাসটা কি মানে সন্ত্রাসটা কিভাবে পরিচালনা যে হয়েছিল, সেটা কি হয়েছিল, বাস্তবে কি হয়েছিল, সন্ত্রাস কারা পরিচালনা করেছিল? রোবস্পিয়ার, হিবার্ট, দাতো, ফুসে, শার্লক কোর্তে, এনারা ছিলেন এই সন্ত্রাসের রাজত্বের প্রধান নায়ক। তারাই পরিচালনা করেছিলেন এই সন্ত্রাস। এবং সন্ত্রাসের ভয়াবহতা, পরের পয়েন্ট যে বিষয়টা আমরা দেখবো সেটি হচ্ছে সন্ত্রাসের ভয়াবহতা। এই সন্ত্রাসের মাধ্যমে ফ্রান্সে প্রচুর পরিমাণে মানুষকে সন্দেহের বশে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে হত্যা করা হয়। প্রায় 50,000 মানুষকে সেই সময় ফ্রান্সে এই গিলোটিন যন্ত্রের সাহায্যে তাদের শিরচ্ছেদ করা হয় এবং সন্ত্রাসের বলি হয় এই 50,000 মানুষ। এছাড়া অসংখ্য মানুষ নিখোঁজ হয়ে যায়, যাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এছাড়া যে ফ্রান্সের লয়ার নদী আছে, সেই লয়ার নদীতে বহু মানুষকে ডুবিয়ে মারা হয়, গলায় পাথর বেঁধে, হাত পা বেঁধে ওই নদীর জলে তাদেরকে ফেলে দেওয়া হয়। অর্থাৎ এই লয়ার নদীর জলে বহু মানুষকে কিন্তু সলিল সমাধি করা হয়েছিল। এছাড়া এই সময়ে এই সন্ত্রাসের রাজত্বকালে বিপ্লবের বিরোধী এই সন্দেহে এক মানে প্রচুর গণ্যমান্য ব্যক্তিকেও হত্যা করা হয়। ফ্রান্সের যিনি রানী ছিলেন, সেই ষোড়শ লুইয়ের পত্নী রানী মেরি আতোয়ানেট, তাকেও গিলোটিনে হত্যা করা হয়। এছাড়া জিরোন্ডিন মানে জ্যাকোবিন দল আর জিরোন্ডিন দল, জ্যাকোবিন দলই সন্ত্রাস চালিয়েছিল। জিরোন্ডিন দলের যিনি পরামর্শদাত্রী, সেই নোবেল জয়ী মাদাম রোলা, সেই মাদাম রোলাকেও কিন্তু গিলোটিনে হত্যা করা হয়। বিজ্ঞানী বেইলিকে হত্যা করা হয়। এছাড়া সন্ত্রাসের রাজত্বের পরিচালনাকারী মানে রোবস্পিয়ারের যারা সহযোগী, সেই হিবার্ট এবং দাতো, এনারা ছিলেন রোবস্পিয়ারের পরের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এনারা বিরোধিতা করেছিলেন রোবস্পিয়ারের, যে এত মানুষের হত্যা করার প্রয়োজন নেই, মানুষ আইন মেনে নিয়েছে, মানুষ শান্ত হয়ে গেছে, দেশ শান্তি শৃঙ্খলা দেশে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু রোবস্পিয়ার শোনেননি সেই কথা। তিনি তার বিরোধী বলে তার সহযোগী হিবার্ট এবং দাতোকেও এই গিলোটিনে হত্যা করেন। এবং এর ফলে তার দল অর্থাৎ জ্যাকোবিন দলের অন্যান্য সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে যে তাদের দলেরই লোকেদের হত্যা করা হচ্ছে। তখন তারা সমবেত হয়ে একসাথে মিলিত হয়ে রোবস্পিয়ারকেই আক্রমণ করে এবং রোবস্পিয়ারকে বন্দী করে তার যে 24 জন সহযোগী ছিল সেই সময় অনুগামী, তাদেরকে একসাথে বন্দী করে পরের দিন 27 জুলাই তাদেরকে গিলোটিনে হত্যা করা হয়। অর্থাৎ রোবস্পিয়ার যিনি সন্ত্রাসের শাসন চালিয়েছিলেন, তাকে তার অনুগামীরা বা তার দলের লোকেরাই তাকে বন্দী করে
হত্যা করছে 27শে জুলাই। তা যাই হোক, রোবসপিয়ার এই যে সন্ত্রাসটা চালিয়েছিলেন একে বলা হয় লাল সন্ত্রাস। রক্ত নিয়ে খেলা করেছিলেন তিনি, তাই এটাকে বলা হয় লাল সন্ত্রাস। তা রোবসপিয়ারকে একটা সময় বন্দি করা হয়, তার দলের লোকেরাই তাকে বন্দি করে এবং তার অনুগামী সহ 24 জন অনুগামী সহ তাদেরকে গিলোটিনে হত্যা করে 27শে জুলাই। 27শে জুলাই অর্থাৎ বিপ্লবী যে ক্যালেন্ডার, মানে ফরাসি বিপ্লবের পরে তো বিপ্লবী ক্যালেন্ডার চালু হয় ফ্রান্সে। তো সেই বিপ্লবী ক্যালেন্ডারের থার্মিডোরিও বলে একটা মাস আছে। সেপ্টেম্বর মাসটাকে বিপ্লবী ক্যালেন্ডারে বলা হয় থার্মিডোরিও মাস। এই থার্মিডোরিও মাসের 9 তারিখ ছিল সেই দিন। সেই 9 তারিখে রোবসপিয়ারকে হত্যা করা হয়। এই ঘটনাকে বলা হয় থার্মিডোরিও প্রতিক্রিয়া, থার্মিডোরিও রিয়াকশন। এবং এই রোবসপিয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই সন্ত্রাসের শাসন এর অবসান ঘটে, বা লাল সন্ত্রাস যেটা চলছিল এতদিন ধরে প্রায় 13 মাস, সেই লাল সন্ত্রাসের অবসান ঘটে এবং শুরু হয় শ্বেত সন্ত্রাস। তার দলের লোকেরা অর্থাৎ জ্যাকোবিন দলের অন্যান্য সদস্যরা এখন শুরু করেন শ্বেত সন্ত্রাস, যে সন্ত্রাসে কিন্তু মানুষকে আর হত্যা করা হয়নি, দেশের ভিতরে কিভাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায় তারা সেই কাজই করেছিল। তা যাই হোক, লাল সন্ত্রাসের পরিবর্তে এলো শ্বেত সন্ত্রাস। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সন্ত্রাসের শাসনটা চালানো হলো এর প্রকৃতিটা কি? এই সন্ত্রাসের প্রকৃতি কি, নেচার বা চরিত্রটা কি? দেখো, প্রথমে বলবো এই সন্ত্রাসের শাসনে কোনো শ্রেণী সংঘর্ষ ছিল না, যে উচ্চ শ্রেণীর মানুষের সাথে নিম্ন শ্রেণীর মানুষের ফাইট এমনটা কিন্তু নয়, বা কোনো জাতের লোকের সাথে আরেক জাতের লোকের যে সংঘর্ষ তা কিন্তু নয়। কোনো শ্রেণী সংঘর্ষের চরিত্র এর ভিতরে খুঁজে পাওয়া যায় না। এই সন্ত্রাসে যারা বলি হয়েছিলেন তারা সবাই ছিলেন বেশিরভাগ তৃতীয় শ্রেণীর মানুষ। ফ্রান্সে যে 3টি শ্রেণী ছিল, প্রথম শ্রেণী যাজক, দ্বিতীয় শ্রেণী অভিজাত, তৃতীয় শ্রেণী সাধারণ মানুষ। তো এখানে বলি হয়েছিলেন বেশিরভাগ তৃতীয় শ্রেণীর মানুষ। তাই অধ্যাপক ডেভিড টমসন তিনি বলছেন যে প্রায় 70% মানুষ যারা নিহত হয়েছিলেন তাদের মধ্যে 70% মানুষ মারা গিয়েছিলেন মেহনতি কৃষক শ্রমিকদের ভিতর থেকে। তো এটাই ছিল এর চরিত্র প্রকৃতি, যেখানে বলা হচ্ছে যে কোনো শ্রেণী সংঘর্ষ নেই এবং সাধারণ মানুষই এখানে বেশি মারা গিয়েছিলেন। এরপরে যে পয়েন্টটা দেখবো, দেখো সাফল্য। সন্ত্রাসের রাজত্বটা কি কারণে চালানো হলো ফ্রান্সে? ফ্রান্সকে শান্তি শৃঙ্খলায় প্রতিষ্ঠিত করার জন্য, ফ্রান্সকে বিদেশি আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য, ফ্রান্সের ভিতরে যাতে সবাই আইন কানুন মানে তার জন্য, দ্রব্যমূল্যের হার বা দাম যাতে কমানো যায় তার জন্য, কালোবাজারি ফাটকাবাজি এগুলো যাতে না হয় তার জন্য, দেশের ভিতরে সবাই যাতে আইন মেনে চলে তার জন্য, বা এখানে দেশের মধ্যে যে খাদ্য সংকট দেখা দিয়েছে তার জন্য। তা নিশ্চয়ই এই 13 মাসে সন্ত্রাসের শাসন যখন চালানো হয় তখন এই সন্ত্রাসের শাসনের পর্বে ফ্রান্সে অনেক কাজ করা হয়, অনেক সংস্কারমূলক কাজ করা হয়, অনেক ভালো কাজ করা হয় দেশের জন্য। সেই কাজগুলোই হচ্ছে তার সাফল্য। সাফল্য বলতে এখানে দেখো, প্রথমে যুক্তির পূজা শুরু হয়। অর্থাৎ এর আগে ছিল খ্রিস্ট ধর্মের খ্রিস্টানদের যে গির্জা, গির্জাতে গিয়ে আরাধনা করা হতো, এখন তার অবসান ঘটানো হচ্ছে সন্ত্রাসের সময় এবং সেখানে যুক্তির পূজা শুরু হয়। এবং বিখ্যাত ফ্রান্সের যে নটারডাম গির্জা আছে, নটারডাম গির্জা, তাকে যুক্তির পূজার প্রধান সেন্টার অর্থাৎ প্রধান কেন্দ্রে পরিণত করা হচ্ছে এই যুক্তির পূজা। এছাড়া দেখো, প্রজাতান্ত্রিক যে বর্ষপঞ্জি সেটা চালু করা হয়। এর আগে ফরাসি বিপ্লব যখন হয় 1789-এ, তার পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে বিপ্লবী বর্ষপঞ্জি চালু হয়েছিল। কিন্তু সন্ত্রাসের এই পিরিয়ডে আবার নতুন করে প্রজাতান্ত্রিক বর্ষপঞ্জি চালু হয়। মজুদদারি, ফাটকাবাজি, কালোবাজারি যারা করতেন ফ্রান্সে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। প্রতিটা দ্রব্যের, প্রতিটা জিনিসের সর্বোচ্চ দাম কত হবে, সর্বনিম্ন দাম কত হবে সেটা ঠিক করে দেওয়া হয়। দেশের মধ্যে একই ওজন, মাপ, এইসব পদ্ধতি চালু করা হয় এবং রেশন কার্ডের ব্যবস্থা করা হয়। রেশন কার্ড, যেহেতু মানুষের খাদ্য সংকট ছিল, রুটির জন্য দাঙ্গা শুরু হয়েছিল সন্ত্রাসের আগে, তাই রেশন ব্যবস্থা চালু হয় যাতে প্রত্যেকে রুটি পায়, প্রত্যেকে তার খাদ্য পায়।
তার জন্য রেশন ব্যবস্থা বা রেশন কার্ডের ব্যবস্থা চালু হয় এই সময়ে। এছাড়া সার্বজনীন, অবৈতনিক, প্রাথমিক বিদ্যালয় এই সময় একাধিক জায়গায় প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ প্রাথমিক শিক্ষার উপরে জোর দেওয়া হয়েছিল এই সন্ত্রাসের রাজত্বের এই সময়কালে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে জমি বাজেয়াপ্ত করা হয়। জমি ছিল কাদের হাতে? অভিজাতদের হাতে, যারা কর দিতেন না অবশ্য তাদের হাতে প্রচুর জমি। এই জমি তাদের কাছ থেকে কেড়ে নিয়ে সাধারণ কৃষকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ জমি বাজেয়াপ্ত করে জমি সাধারণের মধ্যে বন্টন করে দেওয়া হয়। এছাড়া ফ্রান্সের যে ভূমিদাস প্রথা ছিল তার উচ্ছেদ ঘটানো হয়। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সন্ত্রাসের রাজত্বের সময়কালে। এছাড়া দেখা যায় যে 1793 সালে ফ্রান্সে একটা সংবিধান, 1793 মানে 1793 সাল কিন্তু ফ্রান্সের সন্ত্রাস চলেছে। 1793 সালটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা ছিল সন্ত্রাসের রাজত্বের সময়। এই সময় ফ্রান্সে একটা নতুন সংবিধান রচনা করা হয়, জনগণের জন্য সংবিধান রচনা করা হয়। এছাড়া কার্নেটের নেতৃত্বে, কার্নেট বলে এক সেনাপতি, তার নেতৃত্বে এক বিরাট সেনা দল তৈরি করা হয়। এর আগে আমরা সন্ত্রাসের আগে দেখেছি কি, যে সেনা দল বারে বারে পরাজিত হচ্ছে বিভিন্ন রণাঙ্গনে। বিদেশি যে শক্তি জোট, যেটা ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, প্রাশিয়া, এইসব দেশগুলো একসাথে একটা জোট বেঁধেছিল, যে জোটের সেনাবাহিনী ফ্রান্সকে আক্রমণ করার জন্য উদ্যত হয়েছিল এবং এগিয়ে আসছিল ফ্রান্সের রাজধানী প্যারিসের দিকে। এর বিরুদ্ধে ফ্রান্সে এই সন্ত্রাসের রাজত্বকালে কার্নেটের নেতৃত্বে প্রায় 10 লক্ষ সেনার এক বিরাট সেনাবাহিনী তৈরি করা হয় এবং এই সেনাবাহিনী খুব বলিষ্ঠ হাতে এই বিদেশি শক্তি জোটকে পরাজিত করে দেশকে মুক্ত করে বিদেশি আক্রমণের হাত থেকে। এবং বিভিন্ন অস্ত্র কারখানা তৈরি করা হয় এই সময়ে ফ্রান্সে। অস্ত্র কারখানা তৈরি করা হয়, আধুনিক অস্ত্র কারখানা তৈরি করা হয়। তাহলে কি দেখা গেল, যে ফ্রান্সের রাজত্বের সময়ে প্রচুর মানুষ মারা গেছে ঠিকই, কিন্তু এই সময় কিন্তু অনেক ভালো কাজ করা হয়েছিল। যে কারণে সন্ত্রাসের প্রয়োজনটা হয়েছিল সেই সব প্রয়োজন কিন্তু মেটানো সম্ভব হয়েছিল। এছাড়া দেশের মধ্যে তো শান্তি শৃঙ্খলা স্থাপন করতে পেরেছিল সন্ত্রাস। প্রতিটা মানুষকে আইন মানতে বাধ্য করেছিল, কর দিতে বাধ্য করেছিল, সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করেছিল। তো এগুলো ছিল তার সাফল্য, সন্ত্রাসের রাজত্বের কালীন তার সাফল্য। এবার যে বিষয়টা আমরা আসবো সেটি দেখো মূল্যায়ন, অর্থাৎ কনক্লুশন। মূল্যায়ন করতে হবে, উপসংহারে একটা আলোচনা করতে হবে এবং এই মূল্যায়নের অংশটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই সন্ত্রাসের রাজত্বের মূল্যায়ন করেছেন এবং ঐতিহাসিকদের মধ্যে দুটি ভাগে ভাগ হয়ে গেছে, দুটি দলে ভাগ হয়ে গেছে। এক দল এই সন্ত্রাসের পক্ষে কথা বলেছেন, আর এক দল এই সন্ত্রাসের বিপক্ষে কথা বলেছেন। তা প্রথমে আমরা আলোচনা করব যে বিপক্ষে যুক্তি। বিপক্ষে তেইন বলে একজন বিখ্যাত ঐতিহাসিক, ফ্রান্সেরই ঐতিহাসিক, তিনি বলছেন যে সন্ত্রাসের রাজত্ব ছিল কিছু ক্ষমতালোভী স্বার্থপর মানুষের শাসন ব্যবস্থা এবং তারা ছিল অশিক্ষিত, তারা ছিল মূর্খ এবং তারা দায়িত্ব জ্ঞানহীন মানুষ ছিল এবং এই দায়িত্ব জ্ঞানহীন মানুষরা ক্ষমতা তারাই দখল করেছিল, করে ফ্রান্সে একটা উচ্ছৃঙ্খল শাসন ব্যবস্থা চালু করেছিল যার নাম সন্ত্রাসের শাসন। এবং এরা ছিল সুবিধাভোগী। এই সময়ে ফ্রান্সের মানুষের কোনো জীবনের নিরাপত্তা ছিল না, কোনো সম্পত্তির নিরাপত্তা ছিল না। মানুষ কিন্তু ভয়ে তটস্থ হয়ে থাকতো। হাজার হাজার মানুষকে বিনা বিচারে শুধুমাত্র সন্দেহের বশে তাদেরকে হত্যা করা হয়েছে, যে বিষয়টা সম্পূর্ণ অনৈতিক, কোনোভাবেই একে সমর্থন করা যায় না। অর্থাৎ সন্ত্রাসের রাজত্ব ছিল অমানবিক একটি শাসন ব্যবস্থা। তাই লুই বেলা বলে এক ঐতিহাসিক, তিনি বলছেন যে সন্ত্রাস বিপ্লবকে পঙ্গু করে দিয়েছিল। ফরাসি বিপ্লবের ফলেই তো এত কিছু, সেই ফরাসি বিপ্লবকে পঙ্গু করে দিয়েছিল এই বিপ্লব। এবং এখানে লেফেভর বলে একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলছেন যে কিছু উচ্ছৃঙ্খল জনতা যারা শাসন ক্ষমতা দখল করে নিয়ে সারা দেশে তাণ্ডব চালিয়েছিল, তারা এই তাণ্ডব চালিয়েছিল এবং এরা ছিল দায়িত্ব জ্ঞানহীন অপদার্থ লোক। এরাই ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল, এই উচ্ছৃঙ্খল জনতা, যেটা লেফেভর বলছেন। এবং এই সন্ত্রাসের রাজত্বের প্রথম যে কাজ ছিল, আমরা আলোচনা করেছি এর আগে, যে যুক্তির পূজা।
চালু হয়। খ্রিস্ট ধর্মের পূজা বাদ দিয়ে সেখানে যুক্তির পূজা চালু হয়। ফলে খ্রিস্ট ধর্মে যারা বিশ্বাসী, সেই ক্যাথলিক খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, অ্যাকচুয়ালি এমনি সারা বিশ্ব জুড়ে ক্যাথলিক ধর্মের পীঠস্থান কিন্তু ফ্রান্সই ক্যাথলিক ধর্মের রক্ষক। এটা আমরা জানি, এর আগে মধ্যযুগের ইউরোপ তোমরা যারা পড়েছো অনার্সে তোমরা জানো এটা। তো যাই হোক, ফ্রান্সে প্রচুর মানুষ, বেশিরভাগ মানুষ, প্রায় 100% মানুষই বলা যায় যে ক্যাথলিক ধর্মের বিশ্বাসী। কিছু হয়তো প্রোটেস্ট্যান্ট আছে, কিন্তু মূল বিষয় যে তারা খ্রিস্ট ধর্মের লোক। সেই খ্রিস্ট ধর্মকে বাদ দিয়ে যখন যুক্তির পূজা শুরু হচ্ছে, তখন ফ্রান্সের যে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, কারণ তাদের ধর্মের উপর একটা আঘাত নেমে এসেছে এই সন্ত্রাসের রাজত্বের ভিতর দিয়ে। এটা নিয়েও কিন্তু ঐতিহাসিকরা সমালোচনা করেছে। তো এগুলো ছিল বিপক্ষে যুক্তি, যেখানে তেইনের মতো ঐতিহাসিক, লেফেবরের মতো ঐতিহাসিক, লুই ব্লার মতো ঐতিহাসিকরা বক্তব্য রেখেছেন সন্ত্রাসের বিপক্ষে। আবার সন্ত্রাসের হয়েও অনেকে কথা বলেছেন। সন্ত্রাসের পক্ষে অনেকে বলছেন যে এই সন্ত্রাসের শাসন ছিল একটা আপৎকালীন, একটা জরুরিকালীন একটা শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থার প্রয়োজন ছিল, কারণ ফ্রান্সে এই সময় আভ্যন্তরীণ ক্ষেত্রে বিশৃঙ্খল অবস্থা ছিল, বৈদেশিক আক্রমণের মুখোমুখি দাঁড়িয়েছিল। ফ্রান্সকে রক্ষা করতে গেলে, অর্থাৎ বিপ্লবকে রক্ষা করতে গেলে এই সময় কিন্তু সন্ত্রাসের প্রয়োজন ছিল। ডেভিড টমসন বলছেন যে বিপ্লবের অবশ্যই প্রয়োজন ছিল, মানে সন্ত্রাসের অবশ্যই প্রয়োজন ছিল। সন্ত্রাসী বিপ্লবকে রক্ষা করেছে। সন্ত্রাস যদি না হতো তাহলে ফ্রান্সে এই ফরাসি বিপ্লব টিকে থাকতো না। তাই ফরাসি বিপ্লবকে রক্ষা করেছে এই সন্ত্রাসের শাসন। ওলারের মতো ঐতিহাসিক, ওলার, তিনিও বলছেন যে ফরাসি বিপ্লবের পরবর্তীকালে এই সন্ত্রাসের শাসনের প্রয়োজন ছিল। সেই সময় দেশের যা অবস্থা, সেই অবস্থা থেকে ফ্রান্সকে রক্ষা করতে গেলে এই সন্ত্রাসের শাসনের প্রয়োজন ছিল। তাই ঐতিহাসিক হেইজ বলেছেন যে এই সন্ত্রাসের ভিতর দিয়ে ইউরোপে ফ্রান্স টিকে যায়। ফ্রান্স টিকে থাকে, নয়তো ফ্রান্স টিকে থাকতে পারতো না এই সন্ত্রাস না হলে। তা যাই হোক, এখানে সন্ত্রাসের ভিতর দিয়ে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। তাই টেলর বলছে, ঐতিহাসিক টেলর মানে এজেপি টেলর, যিনি বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলেছেন যে ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ফ্রান্সের যে অবস্থা তৈরি হয়েছিল, সেই অবস্থা থেকে বিপ্লবকে রক্ষা করার জন্য এই সন্ত্রাসের রাজত্বের প্রয়োজন ছিল, এবং এই সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেছিল। রবিনসন এবং বিয়ার্ড, আরো দুজন ঐতিহাসিক, তারা বলছেন যে এই সন্ত্রাসের রাজত্বের সময় বলা হচ্ছে যে মানুষ একটা ভয়ের মধ্যে ছিল, একটা তটস্থর মধ্যে ছিল, কে কখন সন্দেহের আইনে গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হওয়া মানে তার মৃত্যুদণ্ড। কিন্তু না, এমনটা কিন্তু নয়। এই সন্ত্রাসের শাসনের কালে দেশে এমন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছিল যে মানুষ আমোদ প্রমোদে দিন কাটাতো। মানুষ রেস্তোরাঁ, কফি শপে গিয়ে কিন্তু আমোদ প্রমোদ করতেন, নাটক থিয়েটার দেখতেন, এবং মানুষ আমোদ প্রমোদে দিন কাটাতেন। হ্যাঁ, রাইকার বলছেন, ঐতিহাসিক রাইকার, বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলছেন যে হ্যাঁ, সন্ত্রাসের রাজত্বকালীন সময়ে ভয়াবহতা ছিল, নৃশংসতা ছিল, সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যে দিয়েও এই সন্ত্রাসের শাসন রাজনীতি জ্ঞানের পরিচায়ক ছিল, যথার্থ রাজনীতি জ্ঞানের পরিচায়ক। এই সন্ত্রাস যদি না হতো তাহলে ফ্রান্সকে রক্ষা করা যেত না, ফ্রান্সের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যেত না, প্রতিটা মানুষকে আইন মানানো যেত না, কেউ কর দিত না, কেউ ফাটকাবাজি, মজুদদারি, এগুলো বন্ধ করা যেত না। তা যেমন এর পক্ষে অনেকে কথা বলছেন, তেমনি কিন্তু এর বিপক্ষেও অনেক যুক্তি রয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল সন্ত্রাসের শাসন, যেখানে কেন সন্ত্রাসের শাসনের প্রয়োজনীয়তা দেখা দিল। তারপর সন্ত্রাসের শাসন পরিচালনা করলো জ্যাকোবিন দল, এবং জ্যাকোবিন দল বিভিন্ন সংগঠনের ভিতর দিয়ে এই শাসন ব্যবস্থা পরিচালনা করলো। গণনিরাপত্তা সমিতি, সাধারণ নিরাপত্তা সমিতি, সন্দেহের আইন, বিপ্লবী বিচারালয়, বিপ্লবের বদ্ধভূমি, এইসব সংগঠনের ভিতর দিয়ে বিপ্লবটা পরিচালিত হচ্ছে। এবং সেখানে সন্ত্রাসের ইতিহাসটা কি, সেই ইতিহাসটা আলোচনা করতে হবে। সন্ত্রাসের ভয়াবহতা কি, এই সময় কারা মারা যাচ্ছেন, কত মানুষ মারা যাচ্ছেন, কিভাবে মারা যাচ্ছেন, সেই বিষয়টা তুলে ধরতে হবে। এই সন্ত্রাসের রাজত্বের প্রকৃতিটা কি, ঐতিহাসিকরা কোন দৃষ্টিতে এই সন্ত্রাসের শাসনকে ব্যাখ্যা করেছেন, এবং সন্ত্রাসের রাজত্বের সাফল্যটা কি, এই সময় কোন কোন ভালো ভালো কাজ করা হচ্ছে, সেই বিষয়টা আলোচনা করতে হবে। এবং শেষে আলোচনা করতে হবে যে মূল্যায়নে আবার দুটো গ্রুপ বা দুটি দলে ভাগ হয়ে গেছে ঐতিহাসিকরা, একটা পক্ষে কথা বলেছে আর একটা বিপক্ষে কথা বলেছেন। এই সব কিছু নিয়ে এই ছিল সন্ত্রাসের শাসন। আশা করি একটা বেসিক ধারণা তোমাদেরকে আমি দিতে পারলাম। এর যে অ্যান্সার অনার্সদের ক্ষেত্রে 10 নম্বরের,
এবং জেনারেল বা পাশেদের ক্ষেত্রে 20 নম্বরের সেই যে অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করব। হিস্ট্রি অনার্স CC11, হিস্ট্রি জেনারেল DSC A2, 5th সেমিস্টার। ফ্রান্সের সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করো। মার্কস অনার্সের ক্ষেত্রে 10 এবং 20 জেনারেলদের ক্ষেত্রে। 2রা জুন 1793 থেকে 27শে জুলাই 1794 খ্রিস্টাব্দ, এই 13 মাস ফরাসি বিপ্লবের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ, ঘটনাবহুল ও ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত। এই কালপর্বে ফ্রান্সের ইতিহাসে যে ধরনের আত্মঘাতী ও হিংসাশ্রয়ী ঘটনা ঘটে, সমগ্র বিশ্বের ইতিহাসে তা বিরল। এই হিংসাত্মক ঘটনার কারণ সম্পর্কে ঐতিহাসিকরা নানা কথা বলেছেন। তেইন বলেছেন, দেখো এখানে ঐতিহাসিকদের নামে তোলা আমি আন্ডারলাইন করেছি, তোমরাও করবে অবশ্যই। প্রতিটা ঐতিহাসিকের নিচে, নামের নিচে এরকম দাগ দেবে। তেইন বলেন যে বিপ্লবের অগ্রগতির সঙ্গে সঙ্গে ফ্রান্সের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পরিবর্তে কিছু উগ্র, অসাধু ও ক্ষমতালোভী মানুষের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল। তারাই সন্ত্রাসের নামে বা গণতন্ত্রের নামে গণতন্ত্র বিধ্বংসী সন্ত্রাসমূলক কাজে অবতীর্ণ হয়। ওলারের মতে বৈদেশিক যুদ্ধ এই সন্ত্রাসের শাসন নিয়ে আসে। অধ্যাপক সবুল বলেন যে সাকুলিতদের প্রবল চাপের মুখে পড়েই জেকোবিন দল সন্ত্রাসের শাসন প্রতিষ্ঠা করতে বাধ্য হয়। অধ্যাপক ডেভিড টমসনের মতে প্রচলিত শাসন ব্যবস্থা দ্বারা দেশের অভ্যন্তরে প্রতি বিপ্লবী আন্দোলন এবং বৈদেশিক আক্রমণ একত্রে মোকাবিলা করা সম্ভব হচ্ছিল না, এজন্যই সন্ত্রাস অপরিহার্য হয়ে পড়ে। সিডেনহাম বলেন, বাস্তিলের পতনের পর থেকে ফ্রান্সে যে হিংসার পরিবেশ গড়ে ওঠে, সন্ত্রাস তারই সন্তান। তো দেখো এখানে একটা ভূমিকা লেখা হয়েছে। তোমরা যারা পাশে লিখবে 20 নম্বরে, তোমরা অবশ্যই ভূমিকাটা লিখবে। অনার্সে তোমরা যারা লিখবে 10 নম্বরে, তোমরা এই ইন্ট্রোডাকশন নাও লিখতে পারো। তোমরা এই সেকেন্ড প্যারা থেকেও তোমরা অ্যান্সারটা শুরু করবে। তোমরা যারা অনার্সে পড়ছো 10 নম্বরের অ্যান্সার করতে হবে, তোমাদের এই সেকেন্ড প্যারা থেকেই তোমরা উত্তরটি লিখবে। ষোড়শ লুইয়ের প্রাণদণ্ডের অর্থাৎ 21শে জানুয়ারি 1793 খ্রিস্টাব্দ এর ফলে ফ্রান্সের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র ব্যাপারে এক ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হয়। ইউরোপের বিভিন্ন দেশের স্বৈরাচারী রাজন্যবর্গ আতঙ্কিত হয়ে ওঠেন এবং তারা বিপ্লবী ফ্রান্সের বিরুদ্ধে এবং এক শক্তি জোট গঠন করে। 1793-এ ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, স্পেন, পর্তুগাল, সার্ডিনিয়া, নেপলস ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তি জোট গঠন করে এবং দ্রুত ফ্রান্সের অভিমুখে অগ্রসর হয়। ইউরোপের বিভিন্ন রণাঙ্গনে ফরাসি বাহিনী পরাজিত হতে থাকে। এর ফলে নবগঠিত ফরাসি প্রজাতন্ত্র ও জাতির নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়। ফ্রান্সের অভ্যন্তরেও তখন চলছে চরম অরাজকতা ও প্রতি বিপ্লবী আন্দোলন। চরম খাদ্যাভাব, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মহার্ঘতা ও অভাব এবং খাদ্যের সন্ধানে প্যারিসে বহিরাগতদের ভিড় জটিল পরিস্থিতির সৃষ্টি করে। জনসাধারণের এক বৃহৎ অংশ তখন প্রকাশ্য প্রজাতন্ত্রী সরকারের বিরোধিতা করতে থাকে, সরকারি আইনের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে এবং কর প্রদানে ও সেনাদলে যোগদানে অসম্মত হয়। বিদেশি গুপ্তচরের দেশ ছেয়ে যায়। ফ্রান্সে তখন মজুদদার, কালোবাজারি ও ফাটকাবাজের স্বর্গরাজ্যে পরিণত হয়। রাজতন্ত্রের সমর্থকরা বিভিন্ন স্থানে বিপ্লবী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। লাভেন্ডি, ব্রিতানি, লায়ন্স, তুলো, বোর্দো, মার্সেই প্রভৃতি স্থান ছিল রাজতন্ত্রীদের প্রধান ঘাঁটি। ফ্রান্সের 83টি প্রদেশ বা ডিপার্টমেন্টের মধ্যে 60টি প্রদেশেই বিদ্রোহ শুরু হয়। জাতীয় জীবনের এই সংকটময় পরিস্থিতিতে দেশ ও জাতির স্বার্থে বিপ্লবী নেতৃবৃন্দ ফ্রান্সে এক বিশেষ ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। বিপ্লবী নেতৃবৃন্দ প্রবর্তিত এই শাসন ব্যবস্থা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। মোটামুটিভাবে এর স্থায়িত্বকাল হল 2রা জুন থেকে 1793 থেকে 27শে জুলাই 1794 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্যারা করে দেখো, মানে এই প্যারাতে আলোচনা করলাম যে কেন বা কারণটা কি সন্ত্রাসের রাজত্বের। পরের প্যারা, অধ্যাপক ডেভিড টমসনের মতে সন্ত্রাসের রাজত্বের প্রাতিষ্ঠানিক ভিত্তি ছিল 3টি: জেকোবিন ক্লাব, কমিউন এবং কনভেনশনের বিভিন্ন কমিটি। জেকোবিন ক্লাব ছিল সন্ত্রাসের প্রাণকেন্দ্র। বিপ্লবের প্রাককালে সারা দেশ জুড়ে এর 1000-এরও বেশি শাখা ছিল। এগুলির কাজ ছিল জনমত গঠন, আইনসভার উপর চাপ সৃষ্টি এবং প্রতি বিপ্লবীদের দমন। প্যারিস এবং বিভিন্ন শহর ও গ্রামে প্রচুর কমিউন বা পৌর প্রতিষ্ঠান গড়ে ওঠে। এগুলির সঙ্গে জেকোবিন দল ও সাকুলের জনতার গভীর যোগাযোগ ছিল। জাতীয় মহাসভার বিভিন্ন কমিটিগুলিও এ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ ছিল। এই শাসন ব্যবস্থায় প্রধান সংগঠন ছিল এক গণনিরাপত্তা সমিতি, অর্থাৎ কমিটি অফ পাবলিক সেফটি। এই কমিটির হাতেই সকল প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীভূত ছিল। এই কমিটি শাসন পরিচালনার নীতি নির্ধারণ এবং দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার সকল দায়িত্ব পালন করত। এই কমিটি মন্ত্রীদের নিয়ন্ত্রণ করত, সেনাপতিদের নিয়োগ করত এবং বৈদেশিক নীতি নির্ধারণ করত। কনভেনশন বিনা প্রশ্নে এই কমিটি সব সিদ্ধান্ত মেনে নিত। রোবস্পিয়ার ছিলেন এই কমিটির সর্বেসর্বা।
এবার 2 নম্বর দেখো সাধারণ নিরাপত্তা সমিতি। কমিটি অফ জেনারেল সিকিউরিটি নামক কমিটির হাতে সারা দেশে শান্তি শৃঙ্খলার নিয়মানুবর্তিতা, পুলিশ বিভাগ প্রভৃতির দায়িত্ব ন্যস্ত ছিল। এই কমিটির অধীনে ছিল অসংখ্য বিপ্লবী কমিউন ও সমিতি, যারা সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা তৈরি করত। 3 1793 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে বিধিবদ্ধ হওয়া সন্দেহের আইন, ল অফ সাসপেক্ট নামক এক আইন অনুসারে বিপ্লব বিরোধী সন্দেহে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেত এবং বিপ্লবী আদালতে তার বিচার হতো। সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য সমগ্র ফ্রান্সে 50,000 বিপ্লবী কমিটি গঠিত হয়। এরপরে দেখো 4 বিপ্লবী বিচারালয়, রিভলিউশনারি ট্রাইব্যুনাল নামক আদালতে এই সব অভিযুক্তদের বিচার হতো এবং এই আদালতের সিদ্ধান্ত ছিল চূড়ান্ত। এই আদালত সন্দেহভাজন ব্যক্তিদের অপরাধ যাচাই না করেই তাদের মৃত্যুদণ্ড দিত। 5 অপরাধী ব্যক্তিদের প্রকাশ্য রাজপথ দিয়ে বিপ্লবের বদ্ধভূমি স্কোয়ার অফ রিভলিউশনেতে এনে তার ডক্টর গিলোটিন নামক জনৈক ব্যক্তির আবিষ্কৃত গিলোটিন নামক যন্ত্রের সাহায্যে তাদের শিরচ্ছেদ করা হতো। পরের প্যারা দেখো, সন্ত্রাসের শাসনকালে 3টি পর্বে ভাগ করা যায়। 1 জিরোন্ডিন ও জেকোবিন দল একত্রে সন্ত্রাসের সূচনা করলেও অচিরেই তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। 2 এই অবস্থায় সাকুলের জনতার সমর্থিত জেকোবিনদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। এই পর্বে জেকোবিন দলের 3 জন উল্লেখযোগ্য নেতা ছিলেন হিবার্ট, দাতো ও রোবস্পিয়ার। এছাড়া অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন ল্যাসার, কার্লো, ফুসে, শার্লট কোর্দে প্রমুখ। এইসব নেতাদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিলেন রোবস্পিয়ার। সন্ত্রাসের শাসনের মূল পরিচালক ও কেন্দ্রীয় চরিত্র ছিলেন তিনি। নেতাদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা আদর্শবাদী, সৎ, নিষ্ঠুর ও উল্লেখযোগ্য। হিবার্ট, দাতো এবং জেকোবিন দলের অন্যান্য নেতাদের হত্যার পর 1794 এপ্রিল থেকে রোবস্পিয়ার সর্বেসর্বা হয়ে ওঠেন। তার একক নেতৃত্বে চরম সন্ত্রাস চলতে থাকে। 1794 খ্রিস্টাব্দে এপ্রিল থেকে 27 জুলাই তার বন্দী হওয়া পর্যন্ত সময়কাল লাল সন্ত্রাস নামে পরিচিত। 28 জুলাই গিলোটিনে তার মৃত্যু হয়। ফরাসি বিপ্লবের ইতিহাসে 13 মাসের এই সন্ত্রাসের শাসনকাল এক রক্তাক্ত অধ্যায়। বিপ্লবী নেতৃবর্গ এই সময় যেন রক্ত পিপাসায় মেতে ওঠেন। বিপ্লবের নামে তারা প্রায় 50,000 নরনারীকে গিলোটিনে হত্যা করেন। সন্দেহের আইনে গ্রেপ্তার হয় 3 লক্ষ মানুষ। বহু মানুষ নিখোঁজ হয়ে যায়। তাছাড়া আরও বহু মানুষকে পাইকারি হারে তারা লয়ার নদীর জলে ডুবিয়ে হত্যা করেন। এই কালপর্বে যারা প্রাণ দেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রানী মেরি আতোয়ানেত, জিরোন্ডিন দলের পরামর্শদাত্রী মাদাম রোলা ব্রিশ ও বার্নাব, বৈজ্ঞানিক বেইলি, জিরোন্ডিন দলের বেশ কিছু নেতৃবৃন্দ এবং বহু বিশিষ্ট ফরাসি সন্তান। সব প্রতিদ্বন্দ্বীকে একে একে সরিয়ে রোবস্পিয়ার সর্বেসর্বা হয়ে ওঠেন। 1794 খ্রিস্টাব্দে 13 এপ্রিল থেকে 27 জুলাই পর্যন্ত তার একক নেতৃত্বে সন্ত্রাস চলতে থাকে। এই পর্ব বা ঘটনা লাল সন্ত্রাস বা রেড টেররিজম নামে পরিচিত। জেকোবিন, জিরোন্ডিন ও মধ্যপন্থী দলের আতঙ্কিত সদস্যরা সমবেতভাবে রোবস্পিয়ার ও তার অনুগামীদের বন্দী করে 27 জুলাই 1794। পরদিন রোবস্পিয়ার সহ তার 24 জন অনুগামীকে গিলোটিনে হত্যা করা হয়। নতুন বর্ষপঞ্জি অনুসারে 9 থার্মিডোর অর্থাৎ 27 সেপ্টেম্বর রোবস্পিয়ার ক্ষমতাচ্যুত হন। থার্মিডোর মাসে এই ঘটনা ঘটেছিল বলে একে থার্মিডোরীয় প্রতিক্রিয়া, থার্মিডোরিয়ান রিয়াকশন বলা হয়। রোবস্পিয়ারের মৃত্যুতে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। এরপরে প্যারা দেখো যে কি করা হলো বা সাফল্য কি ছিল। নানা ত্রুটি সত্ত্বেও সন্ত্রাসের শাসনকালের কৃতিত্ব কম নয়। এই শাসন পর্বের মূল কৃতিত্ব হলো গৃহযুদ্ধ, অরাজকতা, প্রতি বিপ্লবী কার্যকলাপ এবং বিদেশি শক্তি জোটের আক্রমণের হাত থেকে ফ্রান্স ও বিপ্লবকে রক্ষা করা। এই আমলে বেশ কিছু সংস্কার প্রবর্তিত হয়। গির্জাগুলি বন্ধ করে দিয়ে খ্রিস্ট ধর্মের অনুষ্ঠান সীমিত করা হয়। যুক্তির পূজা শুরু হয়। বিখ্যাত নটারডাম গির্জা যুক্তির মন্দিরে রূপান্তরিত হয়। প্রচলিত খ্রিস্টান বর্ষপঞ্জি বাতিল করে নতুন বর্ষপঞ্জি প্রবর্তন করা হয়। মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সর্বোচ্চ মূল্য ও মজুরির সর্বনিম্ন হার নির্ধারণ, নতুন মাপ, ওজন, দশমিক মুদ্রা এবং রুটির জন্য রেশন কার্ডের প্রবর্তন করা হয়। অবৈতনিক, ধর্মনিরপেক্ষ ও সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তিত হয়। অভিজাতদের জমি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে তা বন্টন এবং দাস প্রথার উচ্ছেদ করা হয়। 1793 খ্রিস্টাব্দে কার্নটের নেতৃত্বে 10 লক্ষ সেনার এক বিরাট বাহিনী গঠিত হয়, যা ইউরোপীয় রণাঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রাখে। এছাড়া নতুন ও আধুনিক অস্ত্র কারখানা তৈরি হয়। এরপর শেষ প্যারা, এখানে উপসংহার বা মূল্যায়ন করা হচ্ছে। পক্ষে বিপক্ষে যুক্তি এর একটা প্যারার ভিতরে উল্লেখ করা হবে। সন্ত্রাসের শাসনের পক্ষে ও বিপক্ষে পণ্ডিতরা নানা যুক্তির অবতারণা করেছেন। ঐতিহাসিক টেইন এটা আন্ডারলাইন করবে, বলেন যে সন্ত্রাসের রাজত্ব ছিল ক্ষমতালোভী, দুর্বিনীত, সুবিধাভোগী এক শ্রেণীর মানুষের প্রচেষ্টা।
এ সময় ব্যক্তি স্বাধীনতায় এবং জীবন ও সম্পত্তি নিরাপত্তা বলে কিছু ছিল না। কেবল সন্দেহের বশে এবং কিছু মানুষের খামখেয়ালিপনা মেটাতে হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়। তাই বলা হয় যে সন্ত্রাসের দ্বারা বিপ্লব তার নিজ সন্তানদের গিলে ফেলে। এ সময় এক শ্রেণীর উচ্ছৃঙ্খল জনতা নিজেদের হাতে আইন তুলে নেয়। লেফেভর প্যারিসে এ ধরনের উচ্ছৃঙ্খল জনতার উল্লেখ করেছেন। এইসব দায়িত্ব জ্ঞানহীন অপদার্থ লোকেরা সেদিন সমাজের নেতৃত্বে প্রতিষ্ঠিত হন। এ জিনিস নিশ্চয়ই গণতন্ত্র সম্মত বা সমর্থনযোগ্য নয়। রোবসপিয়র গির্জার উপাসনা বন্ধ করে দিয়ে গির্জাকে যুক্তির মন্দির এবং গির্জায় যুক্তির দেবীর উপাসনা শুরু করেন। এর ফলে বহু মানুষের ধর্মবিশ্বাসে আঘাত লাগে। অনেকে বলেন যে সন্ত্রাসের ফলে বিপ্লব রক্ষা পায় এবং বৈদেশিক আক্রমণের হাত থেকে ফ্রান্স রক্ষা পায়। এর উত্তরে লুই ব্লা বলেন, সন্ত্রাস ফ্রান্সকে বাঁচায়নি। সন্ত্রাসের রাজত্বের সপক্ষে বলা যায় যে, অর্থাৎ এতক্ষণ বিপক্ষে হলো, এবার সপক্ষে বলা যায় যে এটি ছিল আপৎকালীন স্বৈরতন্ত্র। এই সন্ত্রাসের শাসনই অরাজকতা ও বিদ্রোহের অবসান ঘটিয়ে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে এবং বিদেশি আক্রমণকারীদের পর্যুদস্ত করে। তাই ঐতিহাসিক টেলর বলেন সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেছিল। ওলার বলেন আভ্যন্তরীণ প্রতিবিপ্লব ও জাতীয় নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসের প্রয়োজন ছিল। হেজ বলেন যে সন্ত্রাস তার উদ্দেশ্য সাধনে সমর্থ হয়, ফ্রান্সে বিপ্লব রক্ষা পায় এবং ইউরোপে ফ্রান্স টিকে থাকে। মাতিয়ে, লেফেভর প্রমুখ ঐতিহাসিক মনে করেন যে সমাজে বিপ্লবের আদর্শ প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সংস্কারের জন্য সন্ত্রাসের প্রয়োজন ছিল। সন্ত্রাস ব্যতীত কখনোই কালোবাজারি দমন, সর্বোচ্চ মূল্য, নিম্নতম মজুরি আইন, ভূমিহীনদের মধ্যে ভূমি বন্টন ও সকলকে ন্যায্য হারে কর প্রদানে বাধ্য করা সম্ভব হতো না। তো এই ছিল সন্ত্রাসের রাজত্বের উপরে 10 নম্বর এবং 20 নম্বর কোশ্চেন অ্যান্সারটি তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর আগে যে ইম্পর্টেন্ট প্রশ্নটি রয়েছে, ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান কতখানি, সেই প্রশ্নের উত্তরটিও আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওটি দেখে নিও। তোমাদের এই পেপারটির সিলেবাস সাজেশন আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।